কিসের অভিশাপে নেমে এসেছে ঘোর কালরাত্রি। আজ তোমাদের যে ঘটনাটা বলতে চলেছি সেটা আর 5টা কাহিনীর থেকে অন্যরকম। সেবার যে সাতগ্রাম নামক এক গ্রামাঞ্চলে যে নরঘাতক পিশাচিনীর আবির্ভাব হয়েছিল তার কহতব্য নয়। কোথাও কিছু নেই, তাও দিনের পর দিন মানুষ শিকার হতে থাকে। দিনে দুপুরে মানুষের কাটা হাত পা পড়ে থাকে গ্রামের আনাচে কানাচে। সে রক্তখেকো পিশাচিনী গোটা গ্রাম উজাড় করে দিয়েছিল তার ত্রাস বিস্তার করে। একটা পরিবার শেষ হয়ে গিয়েছিল। এক মহামারীর প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য শেষ হতে বসেছিল সেই গ্রাম। কিন্তু না, থাক, আগে ঘটনাটা শুরু করি, তারপর যা বলার বলবো। শোনো তবে। শেষ পর্যন্ত বাপ মায়ের পীড়াপিড়িতে ও আত্মীয় স্বজনের অনুরোধে বিয়ে করতে রাজি হল অরুণ। অরুণ সেন, বয়স 27, লম্বা ছিপছিপে গড়ন, গায়ের রং গৌরবর্ণ। অরুণ আগে শহর কলকাতায় আইন বিভাগে কাজ করত। এই বছর 2 হলো গ্রামে ফিরে বাবার কাজ হাতে নিয়েছে। অনিমেষরা আগে এই 7 গ্রামের জমিদার ছিল। অনিমেষের প্রপিতামহ এই গ্রামে এসে বসবাস শুরু, তারপর ধীরে ধীরে আশেপাশের কয়েক গ্রাম কিনে তাদের উপর খাজনা চালু করে জমিদারি চালু করে। কিন্তু এখন আর সেই সুদিন নেই। তবে তাদের পরিবারকে এই গ্রামের মানুষ ভালোবাসে। অরুণের বাবা অবনীমোহন সেনের মাছের আড়ত, জমি জমা, গোয়ালে গরু মহিষ ইত্যাদি রয়েছে। অনিমেষ ছোটবেলা থেকে কলকাতার এক জ্যাঠামশাইয়ের বাড়িতে পড়াশোনা করেছে। স্কুল জীবন শেষ করে আইন নিয়ে পড়াশোনা করে শিয়ালদহতে কর্মরত ছিল, কিন্তু এই কাজ তার ভালো লাগে না। তাছাড়া বাবার বয়স হচ্ছে, মা বিভাদেবী সংসার সামলে উঠতে পারছেন না, তাই কাজে দরখাস্ত দিয়ে গ্রামে চলে এসেছে এবং এখানে এসেও নিজের ঘরে মামলা মোকদ্দমা চালু রেখেছে। তবে বিয়েতে তার আপত্তি ছিল। গ্রামে জন্ম হলেও শহর কলকাতায় বড় হয়েছে, সেখানে বিয়ে জিনিসটা ঠিক স্বাধীন নয়। স্বামী স্ত্রী ঝগড়া মনোমালিন্য ইত্যাদি। ওর ধারণা বিয়ে করা ও যাবজ্জীবন কারাদণ্ড একই ব্যাপার। একবার রায় ঘোষণা হলে বাঁচার পথ নেই। তাই অনেকের আবদার অনুরোধে সে বিয়ে করতে রাজি হলো। ইদানিং মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে বেশি কর্মচারী নেই। তারা দিনের বেলা থাকে, আবার রাতে কাজ সেরে যে যার বাড়ি চলে যায়। শুধু বাবার চাকর রঘু সারাক্ষণ এই বাড়িতে থাকে। কিন্তু রাতে তার ঘুম এতটা গভীর যে হাতের আঙুল কেটে নিয়ে গেলেও টের পায় না। তাই সে বিয়ে করবে স্থির করল। অবনীমোহন ঘটক লাগিয়ে দিল। সে এই অঞ্চলে সব থেকে বড় ঘটক এবং ব্রাহ্মণ দেবতোষ ভট্টাচার্য পাত্রী দেখতে বলল। 60-এর কাছাকাছি বয়স, কিন্তু চেহারা শক্তপোক্ত। সে অনেক ঘোরাঘুরি করে পাত্রী জোগাড় করল। 7 গ্রাম থেকে 3টি গ্রাম পর মতিগ্রাম, সেই গ্রামে এক অবস্থাপন্ন লোক থাকে, নাম রতন সান্যাল। তারা জমিদার না হলেও ধানের কারবার, সুদের ব্যবসা করে বেশ রমরমা কারবার করেছে। রতন সান্যালের 3 মেয়ে। বড় মেয়ে রমা, তার বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে রিনা আর মেজ মেয়েটি তার দাদার মেয়ে, কিন্তু অল্প বয়সে তার দাদা মারা যায়। রতন সান্যালের দাদার রক্তিম সান্যালের কাঠের ব্যবসা ছিল। জঙ্গলে লোকজন নিয়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারায়। সঙ্গে সঙ্গে তার স্ত্রী মারা যায়। তাই 1 বছরের শিশুর প্রতি তার মায়া পড়ে যায়। সেই থেকে তাকে মানুষ করছে। পিতার অভাব কোনোদিনও বুঝতে দেয় না। মেজ মেয়ের নাম রুকমা, বয়স 22। মেয়েটি যেমন সুন্দর দেখতে তেমনি কাজে পারদর্শী। গ্রামাঞ্চলে এমন মেয়ে চোখে পড়ে না। রুকমা দেখা মাত্র পছন্দ হয়ে যায় অরুণের। অবশেষে পাকাপাকি কথা হওয়ার পর 4 হাত এক হলো। শাস্ত্র মতে তাদের বিবাহ সম্পন্ন হলো। সবাই বেশ খুশি। সব থেকে বেশি খুশি অরুণের বাবা। বেশ ধুমধাম করে ছেলের বিয়ে হয়ে গেল। ছেলেকে সংসারী করে দিয়ে মা ও বাবা দুজনেই খুশি। এবার তারা নিশ্চিত। অরুণও তার জীবন সঙ্গীকে পেয়ে খুশি। কিন্তু কথায় আছে, সাপ ছোবল মারলে তার বিষ যেমন শরীরে দ্রুত ছড়ায়, তেমনি অরুণ বিয়ে করে তার জীবনের নতুন এক বিষের অধ্যায় শুরু করেছিল। সেই বিষ ছড়িয়ে পড়েছিল গোটা গায়ে। প্রথম কয়েক মাস কাটার পর রুকমার পরিবর্তনটা টের পায় তার শাশুড়ি। বিভাদেবী রোজ রাত করেই ঘুমোয়,
সে একদিন দেখল বৌমা বাইরে ঘুরছে। বিভা দেবী দালানে এসে বাইরে চোখ রাখল। ভালো করে দেখে বুঝতে পারল এ তার বৌমা। সে বার কয়েক ডাক দিল বটে, কিন্তু লাভ হল না, কারণ রুকমা কিছুই শুনতে পেল না। বিভা দেবী ও অবনীমোহন বাবু দুজনেই নিচে থাকে। বয়সের কারণে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারে না। সে চুপি চুপি এসে তার স্বামীকে বলল, ওগো ওগো শুনছো, বৌমা বাইরে কি করছে? অবনীমোহন জড়ানো গলায় বলে, ধুস, কি যে বলো না, রাত হয়েছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তো। আরে আরে না গো, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, দেখছি। অবনীমোহন উঠে খাট থেকে নেমে হাতে হ্যারিকেনটা নিয়ে উঠোনে এলো। এদিক সেদিক আলোটা ঘুরিয়ে দেখল, কিন্তু বাইরে চাঁদের আবছা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। সত্যি তো কেউ তো নেই। অবনীমোহন বিরক্ত হয়ে বলল, ওহ, পানে জর্দা একটু কম খাও গিন্নি, মাথা ঘুরবে। বিভাদেবী মনে মনে বললেন, তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু সে তো স্পষ্ট দেখেছিল তার বৌমা রুকমা চুল খুলে বাইরের উঠোনে পায়চারি করছিল। পরিস্থিতি বুঝতে পেরে সে চুপ হয়ে গেল। কাল সকালে জিজ্ঞেস করা যাবে ক্ষণ। রাতে কিছুতেই ঘুম হলো না তার। শুধু মনের মধ্যে চিন্তা হতে লাগলো, কে ছিল তবে? পরের দিন সকালবেলা রুকমাকে ব্যাপারটা বলতে সে তো অবাক। কি যে বলেন না মা, আমি রাতে আমার ঘরেই ছিলাম, বাইরে আসিনি তো। হ্যাঁ মা, ও ঠিকই বলছে। ও তো আমার সাথেই উঠল। ছেলেও বৌমার কাছে একই উত্তর পেয়ে সে আর বাক্য ব্যয় করল না। সেদিন বিকেলে একটা ব্যাপার হয়। রোজ বিকেলেই গাছে জল দেন অবনীবাবু। ছেলের ব্যস্ততার জন্য বাড়ির এসব কাজ নিজে করেন। তাদের বাড়ির পেছনে মস্ত বাগান আছে। সেখানে আম, কাঁঠালের গাছ, বিভিন্ন রকম ফুল গাছ ইত্যাদি আছে। বাগানের পরে একটা বাঁশ বাগান। অবনীবাবু জল দিতে দিতে যখন শেষের দিকটাতে এলো, তখন দেখল একটা মৃত কালো বেড়াল পড়ে আছে জবা গাছের সামনে। তার গলাটা জবাই করা, ঘাড়টা বেঁকে, মুখটা হাঁ হয়ে আছে, আর চোখ দুটো নেই। সে ভয় পেয়ে চমকে ওঠে। সে বিড়বিড় করে বলল, কি এই বেড়ালটাকে কে কে এভাবে মারলো? হ্যাঁ, কে? তারপর অরুণকে ডাক দিল। হ্যাঁ খোকা, হ্যাঁ এদিকে এদিকে একবার আয় তো বাবা। হ্যাঁ, সবাইকে নিয়ে একটু জলদি আয়। বাবার ব্যাকুল ডাক পেয়ে অনেকেই হাজির হলো সেখানে। শুধু বাড়ির লোক নয়, আশেপাশের কয়েকজন লোক দৌড়ে এলো। কি ব্যাপার বাবা, কি হলো? ওই ওই দেখ না। হ্যাঁ। সে হাতের তর্জনী তুলে মাটির দিকে দেখালো। তারা দেখল সেই মৃত বেড়ালটাকে। তবে গ্রামের লোক, এত সহজে ভয় পায় না তারা। অরুণ বলল, ও এই ব্যাপার। দেখো, কোনো শেয়াল বা কুকুরে এমন করেছে হয়তো। শেয়াল কুকুর মারলেও কিন্তু এভাবে কি করে মারবে? হ্যাঁ, তাদের দাঁতের জোর কিন্তু। হ্যাঁ, এটাকে দেখে মনে হচ্ছে কেউ কেউ এর গলাটা কেটেছে রে, আর ওই চোখ দুটো উপড়ে নিয়েছে। কুকুর বা শেয়াল এভাবে তো মারবে না বাবা। এইসব আলোচনা হচ্ছে এমন সময় রুকমা বলল, আহা, ওসব ছাড়ুন তো বাবা। কে মেরেছে তা নিয়ে ভেবে কি করবেন? বরং ওটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করুন, দেখলে ভয় করে। সবাই রুকমার কথায় সায় দিল। বাঁশ ঝাড়ের শেষে যে ডোবাটা আছে সেখানে ফেলে দেওয়া হলো। কিন্তু বিভা দেবী বুঝল ব্যাপারটার মধ্যে
অলৌকিক কিছু একটা আছে। গতকালের ব্যাপারটা সে এখনো ভুলতে পারছে না। এরপর আরো কয়েকদিন কাটল। আজকাল বৌমার শরীর ভালো যায় না, রাতে কেমন যেন ছটপট করে, মাঝে মাঝে ঝিমিয়ে যায়। অবনীবাবু ভাবল বৌমার হয়তো শরীর খারাপ, সারাদিন প্রচুর খাটাখাটনি হয়, তাই অমন অবস্থা। ডাক্তারকে খবর দেওয়া হলো। ডাক্তার এসে ভালো করে দেখে ঔষধ দিল, কিন্তু তাও তার শরীর খারাপ হচ্ছে। এক রাতে বিভাদেবী দালানে কিছু দরকারে এসেছিল। দালানে আসতেই তার চোখে একটা ভয়ানক দৃশ্য চোখে পড়ল। তার চক্ষু স্থির হয়ে গেছে। সে চাঁদের আবছা আলোতে দেখল বাইরের উঠোনে তার সামনে ফিরে মাথা নিচু করে একটা বড় সড়ো ইঁদুর কামড়ে কামড়ে খাচ্ছে তার বৌমা। তার চুল খোলা, চোখগুলো লাল, মাথা নাড়াচ্ছে আর তৃপ্তির স্বরে ইঁদুরটা খাচ্ছে। বিভাদেবীর বুকে কেউ হাতুড়ি পিটতে শুরু করেছে। এবারে রুকমা মুখ তুলতেই চোখাচোখি হলো বিভাদেবীর। রুকমার মুখে রক্ত। সে ক্রোধে কটমট করে তাকিয়ে রয়েছে শাশুড়ির দিকে। রুকমা দাঁড়িয়ে উঠে তার লম্বা হাত দিয়ে বিভাদেবীকে এক ধাক্কা মারল। তিনি মাটিতে পড়ে ছটপট করতে লাগলেন। বিভাদেবীর চিৎকারে অরুণ ও অবনীবাবু বেরিয়ে এলেন। চাকরটাও এসেছে হারিকেন নিয়ে। তারা এসে দেখল বিভা মাটিতে পড়ে আছে। রুকমা তাকে তোলার চেষ্টা করছে। বিভাদেবী ভয়ে কাঁপছেন। রুকমা বলল, আমি নিচে আসছিলাম, এসে দেখি মা মেঝেতে পড়ে আছে। অরুণ ও চাকর ভোলা বিভাদেবীকে ধরে নিয়ে গেল এবং খাটে শুইয়ে দিল। পরদিন সকালে বিভাদেবী সামান্য সুস্থ হলেও তার ভয় কাটে না। গতরাতে যা দেখেছে তা অবিশ্বাস্য। তার বৌমা সাধারণ নারী নয়, নিশ্চয়ই অলৌকিক কোনো ক্ষমতা আছে তার মধ্যে। একটু বেলা হলো। যখন অবনীবাবু আর অরুণ কাজে বেরোলো, তখন রুকমা তার শাশুড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চাকরটা বাইরে। বিভাদেবী তখন খাটে শুয়ে। দরজার শব্দে চোখ মেলে চাইল। দেখল রুকমা তার ঘরে ঢুকেছে। রুকমা তার সামনে দাঁড়ালো। তার চোখ লাল। বিভাদেবীর দিকে রাগতভাবে চেয়ে আছে সে। বিভাদেবী বৌমার এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি কি ব্যাপার বৌমা? তুমি তুমি এখানে কি 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 চাও? ফ্যাঁসে গলায় রুকমা বলল, এই বুড়ি, আমার উপর নজরদারি করতে তোকে কে বলেছে? আমি কোথায় যাই, কি কি করি, সব সময় আমার পিছনে পড়ে থাকিস কেন? তোর মরণ হয় না? এভাবে কথা বলছো কেন বৌমা? তুমি তো এ বাড়িরই একজন। রুকমা ঘাড় বেঁকিয়ে তার দিকে তাকালো। চোখ দুটোয় আগুন জ্বলছে। খসখসে গলায় বলল, আমার বিষয় বেশি কৌতূহল করিস না। আমি কারোর বৌমা নই, আর আমার কোনো স্বামী নেই। এখানে আমি একটা বিশেষ কাজে এসেছি। আমার কাজ হলেই চলে যাব। বাধা দেওয়ার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। একেবারে খুন করে ফেলবো। কথা শেষ করে গটগট করে সে চলে যায়। বিভাদেবী কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তার কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। এ কি বিপর্যয় হলো তাদের ভাগ্যে! এত ধুমধাম করে ছেলের বিয়ে দিল, শেষে কিনা বৌমা এমন। বিভাদেবী কি করবে বুঝতে পারল না। হুট করে কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, তাছাড়া প্রমাণ করবে কি করে? রুকমা তো স্বীকার করতে চাইবে না। নিজের বৌমার সম্বন্ধে কি করে বলবে? আর একটা কথা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো।
কি কাজ করতে এসেছে ও? মতলবটা কি? বিভা দেবী কাউকে কিছু বলার সুযোগ পেলেন না, কারণ টানা 3 দিন পর বিভা দেবী মারা গেলেন। ডাক্তার ওষুধ কিছুই কাজ করল না। তার সারা শরীর সাদা হয়ে গিয়েছিল। মনে হয় যেন কোনো পিশাচিনী তার শরীরের সব রক্ত শুষে নিয়েছে। সেদিন বিকেলেই তার দেহ দাহ করা হলো। এরপর থেকে অবনীবাবু একা হয়ে পড়লেন। মায়ের এমন মৃত্যুতে শোকাহত অরুণ কি যে হলো বুঝতে পারল না। যদিও আসল ঘটনা কেউ জানল না। অরুণ ভালোভাবেই তার মায়ের শ্রাদ্ধ করল। বিভা দেবী মারা গেছে 1.5 মাস হয়ে গেল। অবনীবাবু আজকাল বড্ড মন মরা। স্ত্রীহীন জীবন, বড় একাকিত্ব। অরুণ তার মায়ের সব কাজ করল, কাজে মন দিল। রুকমা বাড়ির সমস্ত কাজ করে, ভোলা তার কাজ নিয়ে ব্যস্ত। এমন করেই কাটছিল দিনগুলো। এর মধ্যে গ্রামে নতুন উপদ্রব শুরু হলো, ভৌতিক উপদ্রব। পরেশবাবুই মুরগি ও ছাগল পালন করত। প্রথমে কম দামে সেগুলো কিনে তারপর ভালো করে খাইয়ে লালন পালন করে মোটামুটি 3 মাস পর সেগুলো হাটে বেচা কেনা করত। বেশ চলছিল, লাভ হচ্ছিল, 2 পয়সা রোজগার হতো। কিন্তু আঘাতটা এলো হঠাৎ। থেকে থেকে তার ছাগল আর মুরগিগুলো গায়েব হয়ে যেতে লাগলো, অথচ তাদের ছটফটানির কোনো শব্দ পায় না। ওদের গ্রামে শিয়াল কুকুর আছে বটে, কিন্তু তারাও তো সাহস পায় না। তার কারণ পরেশ তার মুরগি ছাগলগুলো খুব যত্ন করে রাখে এবং এমনভাবে রাখে তাতে কেউ জানতে পারবে না। তাদের যথাস্থানে রেখে ভালো করে দরজা এঁটে দেয়। তাহলে কি করে চুরি যাচ্ছে? একদিন তার চোখে দৃশ্যটা ধরা পড়ল। টানা 12 কয়েক এমন হওয়ার পর পরেশ ভাবল রাত জেগে থাকতে হবে আর হাতে নাতে ধরতে হবে চোরকে। টানা 3 দিন রাত জেগেও কোনো ফল হলো না, কাউকে চোখে পড়ল না। কয়েকটা শিয়াল ঘোরাঘুরি করছিল বটে, কিন্তু তারা হুক্কা হুয়া ডেকে পালিয়ে যায়। একদিন রাতে পাহারা দিতে সামান্য চোখ লেগে এসেছিল পরেশের। কে একটা শব্দ হতে চোখ তুলে চাইল আর দেখল এক ভয়ানক দৃশ্য। প্রথমে বুঝতে পারেনি, পরে চোখ রোগড়ে দেখল একজন বউ মতো তার উঠোনে বসে, তার দিকে পেছন ফিরে বসে খচমচ করে কি যেন খাচ্ছে আর মাথা নাড়াচ্ছে। তার চুল খোলা। পরেশ হেঁকে বলল, এই কে রে ওখানে? হ্যাঁ, কি করিস? তোমরা তো। পরেশ যেই যাবার জন্য উঠে দাঁড়িয়েছে অমনি বসে থাকা নারী মূর্তিটি শরীরটা সামনে রেখে শুধু মাথাটা পেছনে ঘোরালো। আর চাঁদের আবছা আলোতে পরেশ দেখল একটা পিশাচিনী বিকৃতি মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল, করাতের ফলার মতন দন্ত নিয়ে ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। পরেশ আঁতকে উঠল। ভয় তার হৃৎপিণ্ড ওঠানামা করতে শুরু করেছে। কেউ হাতুড়ি পিটছে তার কলিজায়। তার চোখ বিস্ফারিত। পরক্ষণেই চোখ পড়ল মৃত ছাগলটার দিকে। একটা ছাগল ও গোটা কয়েক হাঁসকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তাদের রক্তে মাখা হাড়গোড় পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। সে পিশাচিনী খসখসে গলায় বলল, আমাকে শেষ করবি না? বলে খলখল করে হাসতে থাকে। পরেশ একাই থাকে, পাছে পিশাচিনী তার উপর আক্রমণ করে। তাই সে কিছু করার সাহস পেল না। কিছুক্ষণ নির্বাক থেকে সে আর্তনাদ করে। তারপর সেখানেই সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর পরেশ আর কথা বলার সুযোগ পায়নি। অজ্ঞান থাকা পরেশের অর্ধেক দেহটা রেখে বাকিটা চিবিয়ে খেয়ে ফেলল সেই
নরঘাতক পিশাচিনী। পরের দিন সকালবেলা মতিন আবেদের সঙ্গে রাজপুর গ্রামে হাটে যাবার কথা ছিল পরেশের, কিন্তু সামান্য বেলা হচ্ছে দেখে নিজেই পরেশের বাড়ি চলল। পরেশের আশেপাশে কোনো বাড়ি নেই, দুটো পুকুর, তারপর কিছুটা বাঁশঝাড়। বাঁশঝাড় পেরিয়ে ওদিকে আরও জনা কয়েক থাকে। মতিন পরেশের বাড়ির উঠোনে এসে থমকে গেল। তার মাথাটা সামান্য দুলে উঠল, চোখ দুটো আতঙ্কে স্থির। সে দেখল সারা উঠোনে রক্তে মাখামাখি, ছাগলের রক্তাক্ত মুন্ড, মুরগির রক্তে মাখা পালক, আর কয়েকটা হাড়গোড় পড়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, দেখল একটা রক্ত ঘষ্টানোর দাগ ক্রমশ চলে গেছে বাড়ির পেছন দিকে। সে রক্তের দাগটা লক্ষ্য করে বাড়ির পেছন দিকে গেল, দেখল একটা লোক উল্টো হয়ে শুয়ে আছে। তারা মস্তক ছাড়া সর্বাঙ্গে চাদর চাপা দেওয়া। মতিন ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে চাদরটা খুলেই কয়েক হাত দূরে লাফিয়ে পড়ল। এই দিনের বেলায় তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখল চাদর চাপা দেওয়া লোকটার কোমর থেকে নিচের অংশটা নেই, কোনো পিশাচিনি খেয়ে ফেলেছে, আর মুখটা পরেশের। মতিন কয়েক মুহূর্ত স্থির হয়ে চিৎকার করে দৌড় দিল। কিছু সময় পর মুড়ি মুরগির মতন লোক জমায়েত হল। তারা সেই দিনের বেলাতে শিউরে উঠল। সে এক অসহ্য অবাস্তব দৃশ্য, যেন কোনো পিশাচ তার রক্ত লালসা মেটাতে এভাবে মেরেছে। তবে বেশিক্ষণ কেউ থাকল না, ভয় বাড়ি ফিরে গেল। ডোমকে খবর দেওয়া হয়েছিল, তারা এসে প্লাস্টিকে ও নারকেল দড়ি করে পরেশের দেহটা আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে চলে গেল। গ্রামবাসীরা নিজেদের মধ্যে তুমুল আলোচনা শুরু করে দিল। ঐশাচিক মৃত্যু। মতিন আবেদ সেই যে বাড়ি ফিরেছিল, তারপর থেকে সে একেবারে নির্বাক হয়ে গেছে, কোনো কথা বলছে না। আজকাল কারোর সঙ্গে কথা বলে না, ভয় বাইরে বেরোয় না, সারাক্ষণ খাটের তলায়, গোয়ালে কিংবা রান্নাঘরে লুকিয়ে থাকে। এই গরমেও কম্বল গায়ে দেয়। তার এই অবস্থা দেখে তার স্ত্রী আমিনা চিন্তায় পড়ল, হাসি খুশি মানুষটা হঠাৎ বদলে গেল কি করে। খাওয়া দাওয়া ছেড়ে দিল প্রায়, চুলদারি কাটে না, নোংরা লুঙ্গি ও গেঞ্জি পরে থাকে সব সময়। শরীর জীর্ণ হতে লাগল, ক্রমে সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, বদ্যি, ঔষধপত্র কোনো কাজ হলো না। অবশেষে টানা 1 মাস ভোগে রক্তবমি করে মারা গেল মতিন আবেদ। অনেকে বলা বলি করতে লাগলো বন্ধুর শোকে মতিন মারা গেছে, বা অনেকে বলল পরেশের আত্মা ওকে কাছে টেনে নিয়েছে, কষ্ট দিয়ে মেরেছে। সত্যি খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু। 1 মাসে 1 গ্রামে 2 জনের মৃত্যু, খুবই অস্বাভাবিক। একটা কালো অন্ধকার ধীরে ধীরে রাহুর মতো গ্রাস করছিল এই 7 গ্রামকে। ওদিকে আরেক সমস্যা এসে উপস্থিত। অনিমেষের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিন আগে বুকের ব্যথা করে, তারপর থেকে সে একেবারে বিছানায় সেঁধিয়ে গেছে। অনিমেষ বাইরে থাকে বলে বৌমা রুকমা ও ভোলাকে সব দেখাশোনা করতে হয়। সেদিন অসুস্থ অবনীবাবুর সেবা করছিল বৌমা। অবনীবাবুর পা টিপে দিচ্ছিল। অবনীবাবু বলল, বৌমা, ভাগ্যিস তুমি ছিলে, না হলে এই বুড়োকে কেই বা দেখতো। গিন্নিও আমাকে ছেড়ে চলে গেছে। আমি যেটুকু পারবো সেবা করব বাবা। তাছাড়া মা নেই, এখন তো সব আমাকেই করতে হবে, তাই না? হ্যাঁ, তুমিই তো এখন আমার ভরসা। অবনীবাবুর অসুবিধার জন্য আজকাল ভোলা তার ঘরে ঘুমোয়, বাবুর খেয়াল রাখে সব সময়। তবে ভোলা তার বৌদিমণির পরিবর্তন ও ব্যবহারে একটু ক্ষুণ্ণ বোধ করছে। রুকমা ভোলার সঙ্গে খারাপ আচরণ করে না, তবে বেশ কিছু আচরণ দেখে ভোলার সন্দেহ হলো। রাতের বেলা প্রায় বাইরে ঘুরঘুর করে,
কোনো ইঁদুর বা খরগোশ দেখলে তার দিকে লাল চোখে তাকিয়ে থাকে আর জিভ দিয়ে ঠোঁট চাটে। রান্নাঘরে জ্বালানি থাকে না, অথচ রান্না ঠিক হয়ে যায়। আবার মাঝে মাঝে নিজের কাপড় খুলে নগ্ন অবস্থায় ঘরে বসে বিড়বিড় করে। এসব তার নজর এড়ায়নি। কিন্তু অরুণ এসবের কিছুই জানে না। সবসময় কাজে কাজে থাকে, ঘরে কি হয় বা না হয় সে জানে না। তাছাড়া ভোলার কথা কেউ বিশ্বাস করবে না। সে চোখে দেখেছে বটে, কিন্তু প্রমাণ নেই। চাইলে সে কাউকে দেখাতে পারবে না এসব দৃশ্য, তাই সে চুপ করে থাকত। ভোলা অবনীবাবু ঘরে থাকে, কিন্তু সে বৌমনির দিকে নজর রাখে। এমন করতে করতে একদিন ঘটেই গেল ঘটনাটা। তখন অনেক রাত। রুকমা চুপিসারে অবনীবাবুর ঘরে ঢুকল। অবনীবাবু সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারে না, তাই নিচের ঘরে থাকে। অবনীবাবুর অসুস্থতার কারণে ভোলা তার ঘরে ঘুমায়, সে কথা আগেই বলেছি। রুকমা অন্ধকার ঘরে চারপাশটা দেখে, বিড়বিড় করে মন্ত্র বলে একটা ফোঁ দিল। তারপর ভোলাকে ডেকে তোলে। ভোলা অত রাতে তার বৌমনিকে দেখে সে তো অবাক। ভোলা চোখ রোগড়ে জড়ানো গলায় বলল, এ কি বৌঠান, এত রাতে? দাদা বৌদির কিছু হলো নাকি? ভোলা রুকমার চোখের দিকে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে আছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে হাসি এমনই যে কোনো পুরুষকে বশ করতে পারে। রুকমার চোখে ভোলার চোখ পড়তেই সে চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। রুকমা হেসে বলল, ভোলা, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বৌমনি? এত রাত মানে? না, এখানে নয়, বাইরে চলো। আমি জানতে পেরেছি এ বাড়িতে আজ ডাকাত পড়বে। আগে থেকে সতর্কতা জরুরি, তাই। ভোলা আর বাক্য ব্যয় করে না। কি বলছো? চলো চলো বলে বেরিয়ে পড়ল। উঠতে গিয়ে ভোলা অনুভব করলো তার শরীরটা অসাড় হয়ে যাচ্ছে। সে কোনো রকমে বাইরে এলো। সেই দিন সেই পর্যন্ত। সেই রাতের পর থেকে ভোলার অস্তিত্বটা মুছে গেল অবনীবাবুর বাড়ি থেকে। পরের দিন সকালবেলা হই হই পড়ে গেল অবনীবাবুর বাড়িতে। ভিড় উপচে পড়ল, কারণ তাদের সর্বনাশ হয়েছে। ভোলা আর নেই। ভোলা গলায় দড়ি দিয়েছে। অরুণ সবে উঠেছে, হঠাৎ দেখল তার বাড়ির সামনে জটলা। সে তড়িঘড়ি বাইরে আসতেই তাকে সবাই মিলে বলল গোটা ঘটনাটা। অরুণ আর দেরি না করে বেরিয়ে পড়ল। কি হয়েছে দেখা দরকার। হরিপোদ্দারের বাঁশবাগানে এসে থমকে গেল। তার চোখ বিস্ফারিত। সে দেখল একটা নুইয়ে পড়া বাঁশের আগায় গলায় দড়ি দিয়ে ঝুলছে ভোলা। আর চোখ কোঠর থেকে বাইরে বেরিয়ে এসছে, জিভটা বেরিয়ে এসেছে। অরুণ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তার নিথর দেহটা সামান্য হাওয়ায় দুলছে। বোঝা যাচ্ছে কেউ তাকে জোর করেই মেরেছে। অরুণের চোখে জল। সে আক্ষেপ করে মাথা নাড়াল। পরে ডোম ডেকে তার দেহটা সৎকারের ব্যবস্থা করা হয়। সেদিনটা থমথমে হই রইল গোটা পাড়া। একটা জোয়ান ছেলে হঠাৎই গলায় দড়ি দিল, যার সাত কুলে কেউ নেই। অবনীবাবুরা ছিল তার মা বাপ। কোনোদিন ছেলেটাকে কষ্ট দেয়নি। নিজের সন্তানের মতোই বড় হয়েছে এই বাড়িতে, কিন্তু হঠাৎ কি এমন হলো যে ছেলেটা গলায় দড়ি দিল? কিন্তু ভোলাও এই বাঁশবাগানে কেন গিয়েছিল সেটা প্রশ্নের। গ্রামের রহস্যময় জাল বাতাসে রটে, বিশেষ করে কোনো বড় বাড়ির খুন খারাপি ঘটলে। ভোলা অবঘাতে মৃত্যুটা কয়েকদিনের মধ্যে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। অবনীবাবুকে প্রথমে কিছু বলা হয়নি। বয়স্ক মানুষ তিনি। অরুণ পরে বাবাকে বলেছিল। সব শুনে অবনীবাবু বলেছিল, এসব তো ভালো কথা নয়। কি যে হচ্ছে কে জানে। বিপদ একবার ঘটতে শুরু করলে থামতে চায় না, পরপর হতেই থাকে। এর পরপরই ঘটল দুটো ঘটনা। প্রথমটা হলো অবনীবাবুর মৃত্যু, আর দ্বিতীয়টা হলো রুকমার জ্বর। অবনীবাবু খাট থেকে পড়ে মারা যান। তার শ্রাদ্ধ কার্য মিটে গেলে
রুকমার প্রবল জ্বর দেখা দেয়। জ্বর তো সবার হয়, কিন্তু রুকমার জ্বরটা একটু অন্যরকম। তার জ্বর হতো দিনের বেলা, রাতে সম্পূর্ণ সুস্থ থাকতো, আর দিনের বেলায় তার জ্বর হয়। জ্বর হলে বিছানায় পড়ে ছটফট করতে থাকে, মনে হয় কেউ যেন রুকমাকে বেঁধে রেখেছে। অরুণ তার স্ত্রীর জন্য অনেক ডাক্তার বুদ্ধি, ঔষধিপাতি ইত্যাদি করলো, কিন্তু ফল অধরায়, কোনো কিছুতে কাজ হলো না। তবে বিপদ শুরু হলো গ্রামে। এক ভয়ানক কাল ঘনিয়ে এলো, যেন কোনো পিশাচ গ্রাস করে রক্ত মাংসে গড়া মানুষকে। যেমন বেজি গ্রাস করে সাপকে, কিংবা এক ধরনের গাছ আছে তারা পোকামাকড় পেলে খপ করে খেয়ে নেয়, তেমনই হলো এবার। সেই শয়তানি দিনে ঘুম আর রাতে নিশাচরের মতো বেরিয়ে পড়তো শিকার করতে। জগাই সামন্তর মাছের আড়ত আছে, সে মাছ ব্যবসায়ী। সে রোজ 3টের সময় আড়ত যায় মাছ আনতে, তারপর সেই মাছ গঞ্জের হাটে বিক্রি করে রোজগার করে, বেশ ভালো টাকা লাভ। একদিন রাতে জগাই যখন বেরুচ্ছে, তখন একটা ব্যাপার তার চোখে পড়ে। সে উঠোনে এসে সাইকেলে উঠতেই চাঁদের আলোয় দেখল একজন বউ মতো কে যেন তাদের পুকুরে নেমে যাচ্ছে। তার চুল খোলা, হাওয়ায় উড়ছে, এবং শরীরে কোনো পোশাক নেই, পায়ে নুপুর পরা। সে যত এগোচ্ছে তার নুপুরের ঝনঝন শব্দ হচ্ছে। জগাইয়ের কেমন যেন সন্দেহ হলো, এই রাতে আবার কি। সে সাইকেল ছেড়ে তার দিকে এগিয়ে এলো। বউটি তখন ঘাটে বসে, তার পা জলে ডোবানো। জগাই ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এই কে তুমি? এই নির্জন রাতে একা একা এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? মেয়েটি স্মিত হেসে পেছন ফেরা অবস্থায় বলল, আমার নাম সুলতা, আমি পাশেই থাকি। আরে এত রাতে এখানে কি করছো? তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কেন? কেন, এমনি। জগাই কি বলবে বুঝতে পারল না, অথচ কি এক শক্তি তাকে টেনে রেখেছে মেয়েটির প্রতি। সে আবদ্ধ হয়ে আছে। আর তুমি মুখ ফিরিয়ে কেন? আরে রাত হয়েছে তো, বাড়ি যাও, আমারও কাজ আছে। মেয়েটি শান্ত গলায় বলল, এখানে থাকবো, তোমার কাছে। চমকে উঠল জগাই, তার বুকে কেউ একটা ধাক্কা মারল। আরে না না, তা কি করে হয়? আমি এখানে একা থাকি, তাছাড়া খবরটা পাঁচকান হলে আমাকে গ্রাম ছাড়া করবে। এই তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, বরং আমিও আমার কাজে যাই। দাঁড়াও না। আচ্ছা, তুমি বলেছিলে না আমাকে দেখবে? হ্যাঁ, মানে দেখলে নিজেকে সংযত রাখতে পারবে তো? পারবো না কেন? তুমি কি ভূত নাকি? মেয়েটি আবার হাসল। এবারে যেটা হলো সেটা অলৌকিক ছাড়া কিচ্ছু নয়। জগাইয়ের কথা শেষ হতে সেই মেয়েটা শরীরটা সামনে রেখে শুধু মুন্ডটা পেছনে ফিরল, আর সেই মুখের বিকৃত দেখে আর্ত চিৎকার করে কয়েক হাত দূরে ছিটকে পড়ল জগাই। এ তো কোনো সুন্দরী রমণী নয়, এ যে পিশাচিনী। কি ভয়ানক রূপ! মাথার চুল এলোমেলো ছিলই, চোখের মণি দুটো লাল, যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, দাঁতগুলো করাতের ফলার মতো, চোয়ালটা নেই বললেই চলে, আর দাঁতের ভাগ দিয়ে রক্ত ঝরছে। তার হাতের নখ ছোঁচলো। জগাইয়ের দিকে তাকিয়ে সেই পিশাচিনী হাসছে। ওহ, কি বিভৎস দৃশ্য! জগাই কি করবে বুঝতে পারল না। যে কিনা এতক্ষণ তার সঙ্গে কথা বলল, তার ঘরে আশ্রয় চাইল, সে তাহলে পিশাচিনী? ভয় পেলে কারো মাথার ঠিক থাকে না। জগাই বারবার পালাতে চেষ্টা করল, কিন্তু পারল না। তার মনে হলো এক অজানা শক্তি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। পিশাচিনী পুকুর থেকে উঠে তার সামনে এসে দাঁড়ালো।
খিক খিক করে হেসে বলল, তোর মুন্ডুটা ছেড়ে খাই, কচমচ করে চিবিয়ে খাবো, ভারী মজা হবে রে। জগাই পাগলের মতো ছটফট করতে লাগলো। বাঁচার অনেক চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। পিশাচিনী তার মস্তকটা 2 হাতে ছিঁড়ে ফেলল, আর মাটিতে এসে পড়ল রক্তের ছিটে। সেই ধুলো মাটিতে পড়ে থাকা রক্ত পিশাচিনী তার লকে জিভ দিয়ে খেতে লাগলো। পরের দিন তার ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে তার বাড়ির সামনে। বড় খারাপভাবে মারা হয়েছে তাকে, সারা শরীরে খোবলানোর দাগ। এই সাত সকালে অমন একটা দৃশ্য দেখে আগত লোকজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। কি নৃশংসতা, ভয়ানক অপমৃত্যু! একটা অদেখা পিশাচিনী তার লালসা মেটাতে বেছে নিয়েছে এই গ্রাম, আর রাত বিরেতে ছদ্মবেশ নিয়ে রক্ত মাংসে গড়া মানুষকে মেরে বেড়াচ্ছে। দিন দিন বেড়েই চলেছে মানুষ হত্যা। কোথায় এর শেষ কে জানে। চাকরি সূত্রে শঙ্করপ্রসাদ রায়ের বদলি হল সাতগ্রামে। তিনি একজন স্কুল শিক্ষক। শঙ্করপ্রসাদ বাবুর বয়স 50, মাঝারি গড়ন, ভরসা, মাথায় কাঁচা পাকা চুল। সাতগ্রামের বর্তমান অবস্থার কথা তাকে জানানো হয়েছে, কিন্তু সে অতটা গুরুত্ব দেয়নি। তার 2টো কারণ। প্রথমত, সে ভূতে বা অলৌকিকে বিশ্বাস করে না, আর দ্বিতীয়ত, তখনকার দিনে মাস্টারি চাকরি করা আর সমুদ্রের তলায় সোনা খোঁজা একই ব্যাপার, তাই অধিকর্তাকে না বলতে পারল না। প্রথমে তার থাকার অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে অরুণ তাকে থাকার ব্যবস্থা করে দেয়। অবনীবাবু মারা যাওয়ার পর নিচের ঘরটা প্রায় ফাঁকা পড়ে থাকে। সে ঘরটা রং করে শঙ্করবাবুর থাকার সমস্ত ব্যবস্থা করে দিল। শঙ্কর অচেনা অজানা জায়গায় এসে অরুণের মতো লোক পেয়ে বেঁচে গেল। মাঝে মাঝে বলে, এই তুমি না থাকলে পথে গিয়ে দাঁড়াতে হতো ভায়া। শঙ্করবাবু নিজের কাজ করতে লাগলো। তিনি প্রাইমারি স্কুলে ভূগোল পড়ান। তারপর সন্ধ্যাবেলা 2টো টিউশন পড়িয়ে রাতে বাড়ি ফেরে। রাতের খাওয়াটা অরুণ ও রুকমার সঙ্গে করত। এমন করে কয়েক মাস কাটল। এই মাস চলাকালীন কোনো ভৌতিক উপদ্রব না হওয়ায় সবাই সেই হাড় হিম করা ঘটনা ভুলতে শুরু করছে। তাদের মনে হয়েছিল ওসব আর হবে না, কিন্তু বাঘ হরিণ একঘাটে জল খেলেও তারা তখনই মিত্র স্থাপন করতে পারে না। ঠিক সেই সময় সুযোগ বুঝে বাঘ হরিণকে ভক্ষণ করবে। আবার সেই পিশাচ পুনরায় তার শিকার শুরু করল। আজকাল অরুণ বাড়ির আশেপাশে কুকুর বা বেড়াল দেখতে পায় না। আশেপাশে গাছপালা থাকতেও পাখি বসে না। পরিবেশে একটা থমথমে ভাব, যেন পুরো বাড়ি নরমানব শিকারের জন্য হাঁ করে আছে। শঙ্করবাবুর আজকাল খুব গাঢ় ঘুম হয়। তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন এবং সকালে স্কুল থাকায় ভোর 5টায় ওঠে। তৈরি হয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। কিন্তু গত 7 দিন থেকে তার শরীরে একটা জীবন ভাব দেখা গিয়েছে। তিনি যে তুলনায় পরিশ্রম করে তাতে গাঢ় ঘুম হওয়া উচিত, কিন্তু তিনি খেয়াল করল যতক্ষণ বা যেটুকু সময় ঘুমায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। ভালো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা জীর্ণ হতে লাগলো। স্কুলে বাকি শিক্ষকরা তার পরিবর্তন লক্ষ্য করেছে এবং হেড স্যার ডেকে শঙ্করপ্রসাদকে জিজ্ঞেস করেছে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু শঙ্করবাবু কিছুই বুঝতে পারছে না। এমনকি অরুণ জিজ্ঞেস করেছে তাকে, কিন্তু কিছু বলতে পারে না, শুধু বলে, জানি না অরুণ, একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। শঙ্করবাবু ইদানিং একটা জিনিস অনুভব করে। রাতে যেন সারা ঘরে কার পায়ের খসখস শব্দ শোনা যায়, মাঝে মাঝে চুরির শব্দ শোনা যায়। একটা আতঙ্কের মধ্যে বাস করে সর্বদা। এমন করে চলছিল, একদিন ঘটল দুর্ঘটনা। সেদিন শঙ্করবাবু তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তখনও অরুণ আসেনি। শঙ্করবাবু কাউকে দেখতে না পেয়ে বার কয়েক ডাকল রুকমার নাম ধরে। রুকমা বেরিয়ে এলো
রুকমা ঘাড় নেড়ে চলে যায়। একটু একটু চা দিও তো বৌমা, আর আজ রাতের খাবারটা আমার ঘরেই দিও। শরীরটা না খারাপ লাগছে। রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। একবার মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল শঙ্করবাবুর। সে উঠে প্রকৃতির প্রয়োজনে বাইরে এলো। হঠাৎ তার চোখে পড়ল রান্নাঘরে এখনো আগুন জ্বলছে। তার একটু সন্দেহ হলো এত রাতে কি হচ্ছে। সে রান্নাঘরের দিকে গেল। একটা দ্রুত নিঃশ্বাসের শব্দ আসছে, তার সাথে একটা গন্ধ। মানুষের শরীরে পচন ধরলে বা কোনো ইঁদুর মরলে এমন গন্ধ হয়। শঙ্করবাবু ধুধির কোছাটা দিয়ে নাকে চাপা দিল। তারপর রান্নাঘরে চোখ রাখতেই আঁতকে উঠল। আতঙ্কে তার রক্ত হিম হয়ে গেল। তার চোখ বিস্ফারিত, গায়ের রোম খাঁড়া হয়ে উঠেছে। সে দেখল রুকমা চিবিয়ে চিবিয়ে একটা মরা মানুষের হাত খাচ্ছে। কি বিভৎস দৃশ্য! উনুনের একটা হাঁড়ি বসানো, তাতে ঠাসা রয়েছে মানুষের হাত পা। সেগুলোর পচা গন্ধে ভরে গেছে সারা ঘর। একটা ধেড়ে ইঁদুরকে পায়ের ছুঁচলো নখ দিয়ে চেপে রেখেছে। রুকমা হাতটা খচমচ করে চিবিয়ে খাচ্ছে, সারা মুখে লেগে রক্ত। শঙ্করবাবুর গা গুলিয়ে উঠল, হর হর করে বমি করে ফেলল সেখানে। এবার সামনে তাকালো রুকমা। শঙ্করবাবু মাটিতে পড়ে গেছেন। রুকমা আধ খাওয়া হাতটা ফেলে সামনে এগিয়ে গেল। তার মুখটা পিশাচিনীদের মতো, দাঁতগুলো বাইরে বেরিয়ে এসেছে। সে মাস্টারের দিকে এগিয়ে এলো, ঘাড় বেঁকিয়ে খসখসে গলায় বলল, কি মাস্টার, তুমি এখানে? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। অনেক দিন তোমাকে দিলে দিলে মারছিলাম, তোমার রক্ত খাচ্ছিলাম বটে, কিন্তু স্বাদ মেটেনি। এবার তোকে মারবো, মেরে তোর মাংস খাবো বলে তার সামনে দাঁড়ালো। শঙ্করবাবুর অবস্থা প্রায় মৃতপ্রায়। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। রুকমার অপেক্ষা না করে শঙ্কর মাস্টারকে শেষ করে ফেলল। পরদিন সকালে শঙ্কর প্রসাদবাবুর মৃতদেহ পাওয়া গেল অরুণদের বাড়ির পেছনে। সকালবেলা নতুন চাকুর শিবু গাছে জল দিতে এসেছিল। সেই প্রথম দেখে যে মাস্টারের দেহটা কুকুরগুলো নিয়ে টানাটানি করছে। তার হাত ও পা টুকরো টুকরো করা। শিবু কাঁদতে কাঁদতে এসে খবর দেয় অরুণকে। অরুণ তখন দাঁতন করছিল। শিবুকে দেখে বলল, কিরে, কি হয়েছে? তুই তুই হাঁপাচ্ছিস কেন? বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে, বাবু সর্বনাশ হয়ে গেছে। সে কি সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? মাস্টার মারা গেছে বাবু, মাস্টার বেঁচে নেই আর। বলতে বলতে হাউমাউ করে কাঁদতে থাকে। অরুণ চমকে উঠল। বলিস কি? কোথায় কোথায় মারা গেছে? ওই বাগানে বাবু, তাড়াতাড়ি চলুন বাবু। অরুণ ও শিবু বাগানের ভেতরে গেল। রুকমা তখনও ঘুমোচ্ছে। বাগানে গিয়ে দেখে ৩-৪ জন সেখানে ভিড় জমিয়েছে। অরুণ, দেখি দেখি দাদা, দেখি একটু বলে সামনে এলো আর দেখল নারকীয় অবস্থা। মাস্টারের দেহাংশগুলো এদিক সেদিক পড়ে রয়েছে, শুধু মুখ ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। শঙ্করবাবুর হাত পাগুলো রক্তমাখা অবস্থায় পড়ে আছে, সারা শরীরে রক্ত। অরুণ সেই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারল না। স্নায়ুর উপর চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। পরে তাকে ধরাধরি করে বাড়িতে আনা হয়। এই ঘটনার পর থেকে টানা 7 দিন জ্বরে ভুগেছিল অরুণ। খাওয়া দাওয়া প্রায় বন্ধ, কিছু খেলে বমি করে ফেলে, আর চোখ বন্ধ করলে মাস্টারের বিভৎস মুখটা ভেসে ওঠে। এদিকে অরুণের অসুস্থতার সুযোগ নিয়ে রুকমা তার কাজ করে চলল।
ধীরে ধীরে গ্রামের গরু, ছাগল, হাঁস, মুরগি মরতে লাগলো, তার সঙ্গে মানুষ। একদিন হরেন ঘোষ স্বচক্ষে দেখে ঘটনাটা, তবে কাউকে বলতে সাহস পায়নি। আস্তে আস্তে গোটা গ্রাম শূন্য হতে থাকে। পুকুরের জল শুকিয়ে যেতে লাগলো। গ্রামের প্রত্যেকটা বাড়িতে মৃত্যুর কান্না শোনা যেত, আর দিনের বেলাতেও শ্মশানে চিতা জ্বলত দাউ দাউ করে। মোট কথা, ঘোর সংকটের মধ্যে জীবনযাপন করছিল 7 গ্রামের মানুষেরা। অনেকে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল, আর যারা বেঁচে রইল তারা ঈশ্বরকে ডাকতে লাগলো যদি মুখ তুলে চায়। ঈশ্বর যখন অশুভ শক্তির সৃষ্টি করেছিলেন তখন গোটা বিশ্বে মহাপ্রলয় ঘটেছিল। পরে সেই পাপ বিনাশ করার ইঙ্গিত দিয়েছিলেন পূজার মাধ্যমে। তবে সময়ের ব্যাপার থাকে, ধৈর্যের ব্যাপার থাকে। রুকমার ব্যাপারটা অরুণ জানত না। আড়ালে অনেকে দেখলেও কেউ প্রকাশ করতো না, হাজার হোক বড় বাড়ির বউ। তাছাড়া হুট করে কেউ বিশ্বাস করবে না সেটাও মানা না। তবে এবার সেই কালের বিনাশ ঘটল। হরনাথ অরুণের গুরু ভাই হয়। তারা একসময় তারাপীঠ থেকে গুরুদেব শিবানন্দ ভট্টাচার্যের কাছে দীক্ষা নেয়। তারপর কিছুদিন একসঙ্গে সাধন ভোজন করে। পরে অবশ্য দুজন আলাদা হয়ে যায়, একজন তান্ত্রিক আর একজন ব্যবসায়ী। তাদের মধ্যে বহুদিন যোগাযোগ হয়নি। একদিন রাতে হঠাৎ স্বপ্ন দেখল হরনাথ যে তার গুরু ভাই তাকে স্মরণ করছে। স্বপ্নের মধ্যে বলছে, বড় বিপদ আমার, আমাকে বাঁচা। ভোর রাতেই স্বপ্নটা দেখল। পরপর 3 দিন একই সময়ে একই স্বপ্ন দেখল। সে বুঝল নিশ্চয়ই কিছু হয়েছে, একবার যাওয়া দরকার। হরনাথের একটা আশ্চর্য গুণ আছে। যখন সে এক ব্যক্তির স্বপ্ন 3 দিন দেখে তখন তার কোনো না কোনো বিপদ হয়। আর তাই দেরি না করে তার ইষ্ট দেবী মা তারাকে স্মরণ প্রণাম করে বেরিয়ে পড়ল 7 গ্রামের উদ্দেশ্যে। তখন হরনাথ বিয়ে করেনি, অল্প বয়স, মা বাবার সংসার। 3 দিন হলো একটু সুস্থ বোধ করছেন অরুণ। তার চেহারা জীর্ণ, অসুস্থ রোগীর হয়ে গেছে। সত্যি একটা বড় ঝড় গেল তার উপর দিয়ে। রুকমা তার সেবা শুশ্রূষা করলেও রুকমার মধ্যে একটা আশ্চর্য কিছু পরিবর্তন হয়েছে। তার চলাফেরা, কথা বলার ভঙ্গি এবং শরীরের ওজন, দিন দিন তার শরীর ভারী হয়ে যাচ্ছে। আর রুকমার সামনে এলে একটা আঁশটে গন্ধ টের পায় অরুণ। যদিও তার বিয়ে হয়ে গেল 9 মাস, কিন্তু তখন এসব টের পায়নি, বরং রুকমার সঙ্গে প্রেমে আবদ্ধ থাকত। তবে পরিবর্তনটা হঠাৎই হয়েছে। সেদিন যখন সন্ধ্যা হয় তখন অরুণ পায়চারি করছিল বাড়ির পেছন দিকে। একটু দূরে তার বাগান। কিছু সময় পায়চারির পর হঠাৎ তার বাগানের দিকে নজর পড়ল। একটা ঝোপ নড়ছে। ব্যাপার কি? কোনো শেয়াল নাকি সেই আত্মা? কথাটা মনে পড়তেই গায়ে কাটা দিয়ে উঠল অরুণের। সে ভয়ে ভয়ে সেদিকে তাকিয়েছিল। এবার সেই ঝোপ থেকে একটা কিছু ছোঁড়া হলো তার দিকে। অনিমেষ পেছন ফিরে বাড়ি ফেরবার উপক্রম করতেই একটা হাত তাকে ধাক্কা মেরে ধরাশায়ী করলো, আর ছোড়া জিনিসটা পড়ল সামনের পুকুরে। অরুণ মাটিতে পড়ে দ্রুত নিঃশ্বাস ফেলছে, ভয় পেয়েছে। সে আবছা অন্ধকারে দেখল একটা ছায়া তার ঠিক পায়ের সামনে পড়েছে। বেশ লম্বা একটা ছায়া। অরুণ ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? গম্ভীর গলা কেউ জিজ্ঞেস করল, আমি হরনাথ চক্রবর্তী। বলে সামনে এসে হাত বাড়িয়ে দেয়। তার হাত ধরে উঠল অরুণ। কণ্ঠের অধিকর থেকে চিনতে পেরে হাতে চাঁদ পেলে তার হাত ধরে উঠে বলল, হরনাথ, হরনাথ, তুই তুই এখানে? আমি যে বিশ্বাস করতে পারছি না। হরনাথ হেসে বলল, কি করব, তুই ডাকলি যে। তা এভাবে পড়েছিলি কেন? ঘরে ঘরে চল, সব বলছি। অরুণের ভিটে পা দিয়ে চমকে উঠল হরনাথ। কি হয়েছে? ভেতরে চল। খবর ভালো না রে, আত্মা বাসা বেঁধেছে। চারপাশটা শুঁকে বলল হরনাথ। হরনাথ ও অরুণ বৈঠকখানায় বসল। রুকমা তাদের জন্য চা
ও সামান্য কিছু জলযোগ নিয়ে এলো। রুকমা হরনাথকে দেখে ইতস্তত করতে লাগলো। হরনাথ ব্যাপারটা আঁচ করল। চা খেতে তারা অনেক আলোচনা করলো এবং ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল। হরনাথ ওসবে কান দিল না। সে বলল, বাহ, তুই বিয়ে করেছিস? আমি জানতেও পারলাম না। তা হ্যাঁ রে, বৌঠানের বাপের বাড়ি কোথায়? চাঁদপুর, শাকপাড়া। বাহ, খুব ভালো। তবে আমি কিন্তু কয়েকদিন থাকবো এখানে, বুঝলি? একটু কাজ আছে। থাক না, আমি কি না বলেছি? থাক, রূপমাকে বলে সব ব্যবস্থা করে দেব। কিন্তু ভাই, এই গ্রামের অবস্থা কিন্তু ভালো না, সাবধানে থাকবি। আরে ও নিয়ে ভাবতে হবে না, আমি সাবধানে থাকবো। তাছাড়া আমার সর্বনাশ করা অত সহজ নয়। তারা যখন কথা বলা বলি করছে তখন রুকমা আড়াল থেকে সব শুনল। সেই রাতটা কোনো রকমে কেটে গেল। পরদিন সকালে হরনাথ বলল, তোর সাইকেলটা দিবি? তাহলে একটু এদিক ওদিক ঘুরে আসতাম। আসলে বহুদিন পর তোদের গ্রামে এলাম। অরুণ আপত্তি করল না। তার একটা সাইকেল ছিল বটে, সেই সাইকেলটা দিল তাকে। হরনাথ বেরিয়ে পড়ল। তবে তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। ঠিক দুপুরে ফিরে এলো। তারপর একটু খেয়ে নিয়ে আবার বেরোলো। এই গ্রামে আগেও অনেকবার এসেছে। সারাদিন সাইকেল নিয়ে ঘোরাঘুরি করলো হরনাথ। বাড়ি ফিরল রাতে। তখন অরুণ বাড়ি চলে এসেছে। হরনাথকে বলল, কিরে, তুই কোথায় ছিলি সারাদিন? কোনো খোঁজ খবর নেই। সাইকেল থেকে নেমে সে বলল, সীতাকে উঠিয়ে নিয়ে গেছে রাবণ, তাই তাকে উদ্ধার করার জন্য হনুমানের শরণাপন্ন হয়েছিলাম, বুঝলি? মানে কাকে কাকে কি উঠিয়ে নিয়ে গেছে? কি বলছিস? পরে বলবো, আগে খাওয়ার ব্যবস্থা কর। আর আজ তোর সাথে একটু দরকার আছে, তোকে আজ একটা জিনিস দেখাবো। তাকে ক্লান্ত দেখে আর কিচ্ছু বলল না অরুণ। রাতে যখন খাবার পর্ব মিটে গেল, আচ্ছা, আজ আমি আর তুই এক ঘরে থাকবো। বৌঠানকে আজ একা ছেড়ে দে। অরুণ কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে হরনাথ কোনো বিপদের গন্ধ পেয়েছে। তবে রুকমার বিন্দুমাত্র সমস্যা হলো না, বরং আজ আরেকজনকে স্বীকার করা যাবে। রুকমা শুধু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তখন অনেক রাত। অরুণ ঘুমিয়ে পড়লেও হরনাথ জেগে। তারা একই খাটে শুয়েছিল। তারা যে ঘরটাতে শুয়ে আছে সেই ঘরের দেওয়ালের জানলা দিয়ে পেছনের বাগানটা দেখা যায়। সেখানে একটা ধস্তাধস্তির শব্দ হতেই চমকে উঠল সে। জানালার সামনে এসে সে দেখল একটা বউ কাকে যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে। হরনাথ তড়িঘড়ি অনিমেষকে ডাকল। দরপড়ে উঠে বসল সে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন মাথাটা ঝিমঝিম করে তেমনই হলো। বলল, কি হয়েছে রে? এক্ষুনি চল আমার সাথে, বাগানে কিছু একটা হয়েছে। হরনাথ একটা টর্চ নিয়ে তার হাত ধরে টানতে টানতে সে গভীর অন্ধকারে বাগানে নিয়ে এলো। সে ঝোপের দিকে টর্চ মারতে দেখলো একটা মেয়ে চুল খোলা অবস্থায় তাদের দিকে পিছন ফিরে বসে আছে। হরনাথ চেঁচিয়ে উঠল, এই কে রে? কে ওখানে? সে মেয়েটা বসে থাকা অবস্থায় শরীরটা সামনে রেখে মুন্ডুটা পেছনে ঘোরালো। টর্চের আলো সরাসরি তার মুখে পড়েছে। বুকটা ছ্যাঁত করে উঠল হরনাথের। একটা পিশাচিনী। তার মুখের বিকৃতি বর্ণনা করা যায় না। সে তাদের দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে। মুখে রক্ত লেগে। অরুণাথ এসব দেখে অভ্যস্ততা, কিন্তু অরুণ ভয়ে কাঁপতে শুরু করেছে। কিছুক্ষণ স্থির থেকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। হরনাথ বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করেছে। গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা নিয়ে নাড়াচাড়া করতেই
পিশাচিনীর দাঁত মুখ কিরমির করতে করতে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। তারপর অরুণকে কোনো রকমে তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল। সেই রাতটা জেগেই কাটিয়ে দিল। তবে আসল জিনিস ধরা পড়েছে, এবার তাকে বধ করতে হবে। পরের দিন সকালবেলা অরুণের জ্ঞান ফিরেছিল, তবে গতকালের ঘটনা তার কিছুই মনে নেই। হরনাথ তার শরীরের সুস্থতা দেখে আর কোনো প্রশ্ন করলেন না, কারণ সে বুঝেছে সেই মায়াবিনী পিশাচিনী অরুণকেও বশ করেছে। তবে কে সেই পিশাচিনী অরুণ এখনো জানতে পারল না। হরনাথ উঠোনে এসে দেখল রুকমা সামান্য খোঁড়াচ্ছে। রুকমা উঠোন ঝাড় দিচ্ছিল। সে রুকমাকে এমনভাবে দেখে বলল, কি হয়েছে বৌঠান, তুমি খোঁড়াচ্ছ কেন? রুকমা ঝাড় দিতে দিতে রক্তচক্ষু করে তার দিকে তাকালো। তার বারবার ইচ্ছে করলো হরনাথের মুন্ডটা আলাদা করে দেয় ধর থেকে। তারপরে সে ইচ্ছে দমন করে, স্বাভাবিকভাবে বলল, আসলে পায়ে লেগেছে, কাল রাতে অন্ধকারে পড়ে গেছি। হরনাথ আপন মনে হাসল। বেলার দিকে অরুণ ও হরনাথ দুজনে দরজা বন্ধ বৈঠকখানায় বসল। হরনাথ বলল, তোদের গ্রামে কাল রাত্রি নেমেছে অরুণ। কাল রাত্রি? সে আবার কি? কোনো পিশাচিনী গ্রামকে গ্রাস করলে সেই গ্রামে মড়ক লাগে, তারপর শুরু হয় মহামারী, দুর্ভিক্ষ, এমনকি নৃশংসভাবে মানুষ মরতে থাকে। আজ অমাবস্যা, সেই পিশাচিনী তার শেষ মৃত্যু নিশ্চিত করবে, তারপর গোটা গ্রামকে শেষ করে দেবে। কেউ কিচ্ছু করতে পারবে না। যদি তাকে তার শেষ কার্যতে বাধা দেওয়া যায়, তাহলেই তাকে শেষ করা যেতে পারে। কি করে হবে? তাকে তো আর চোখে দেখা যায় না। অশরীরীদের বিনাশ করা যাবে কি করে? আর আমি যদি বলি তুই পারবি? আমি? মানে? মানেটা পরিষ্কার, তোর প্রাণ সংশয় অরুণ, তাই যা করার তোকেই করতে হবে। কি কি হয়েছে বলতো? একটু একটু পরিষ্কার করে বল না আমায়। তুই কি কিছুই বুঝতে পারিসনি? গ্রামের বর্তমান অবস্থার জন্য দায়ী কে? না, বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝছি, কোনো কোনো এক পিশাচিনী বাসা বেঁধেছে। হ্যাঁ, তা ঠিক। তবে সেই পিশাচিনীকে সেটা জানাতে পারলি না আজ পর্যন্ত। কে কে সেই পিশাচিনী? মুখে গম্ভীর ভাব এনে হরনাথ তান্ত্রিক বলল, তোর স্ত্রী রুকমা। মাথায় বজ্রাঘাত হলেও এতটা আশ্চর্য হতো না অরুণ। তার মানে কি কি বলতে চাচ্ছি তুই? শোন তবে, রুকমা কোনো মানুষ নয়, ও একটা পিশাচিনী। তুই যার সাথে এতদিন সংসার করছিস সেই নারী। তুই সমস্ত ঘটনাগুলো নিজেই ভেবে দেখ। যেই রাতগুলোতে নিরীহ লোকেদের প্রাণ গেছে, সেই রাতে তোর ঘুম নিবিড় ছিল। প্রত্যেকটা মানুষকে নির্দয়ভাবে মেরেছে। নিজের মা মারা গেছে সেটা পর্যন্ত জানতে পারিসনি। তোর সামনে চাকর হত্যা, মাস্টারমশাই হত্যা, সবই কি তোর অজানা? তোর সামনেই দিনের পর দিন মানুষ মারছে, তোর বংশ উজাড় করে দিতে বসেছে। অবশ্য তোর দোষ এখানে নেই, কারণ রুকমা তোকে বশীকরণ করেছে। তাই তুই চোখের সামনে মৃত্যু দেখেও কিচ্ছু করতে পারতিস না। শুধু আমি নই, আরো অনেকে তোর স্ত্রীকে দেখেছে রাতের আড়ালে ঘুরে বেড়াতে। কেউ কিছু বলার সাহস পেল না। আমি তোর শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখানে এক অজানা তথ্য পাই। এমনকি তোকেও ছাড়বে না ও। তোকে মেরে তারপর এই গ্রামকে শেষ করবে। বিয়ে করলে 7-5 না ভেবে। রূপসী হলেই সব মেয়েরা সুন্দর হয় না, বুঝলি? হরনাথের কথা শুনে প্রায় কেঁদে ফেলল অরুণ। তার হাত ধরে বলল, আমাকে আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ওই ডাইনিটা আমাকে মেরে ফেলবে। এমন করে বলিস না।
ওকে বধ করব বলেই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। আমি সব ব্যবস্থা করে রাখব, তুই শুধু সুযোগ বুঝে ওকে বাগানে আনবি, ব্যাস, তারপর সব ব্যবস্থা পাকা। তারপর একটা তাবিজ বের করে লাল সুতো দিয়ে বলল, আচ্ছা, এটা স্নান সেরে কোমরে পড়ে নিবি, হাতে পড়লে রুকমা টের পেয়ে যাবে। আর নদীতে স্নান সেরে আয়, আমি ততক্ষণ এখানে আছি। কিছুক্ষণ পর নদীতে স্নান সেরে মাদুলিটা পরে নিল অরুণ। বাড়ি ফিরতেই রুকমা ঝাঁঝিয়ে বলে উঠল, থেকে থেকে কোথায় যাও বলো তো? আমি হন্যে হয়ে খুঁজছি। উঠোনের দড়িতে গামছা মিলে বলল, কি দরকার বলো, আমার কাজ আছে। আমি বাপের বাড়ি যাব আজকেই। বাহ, এ তো ভালো কথা। কখন যাবে বলো? সন্ধ্যার দিকে, এখন তাড়াতাড়ি কাজ সেরে নি। আচ্ছা, তাই হবে। রুকমার কথা শুনে গোপনে হাসল অরুণ। যাক, নিজে থেকে ফাঁদে পা দিল। অরুণ রুকমার বাপের বাড়ি যাওয়ার ব্যাপারটা বলল হরনাথকে। সব শুনে সেও খুশি, তবুও সে বলল, ঠিক আছে, তবে সতর্ক থাকিস, বলা যায় না কার রাগ কার ওপরে ঝেড়ে দেবে। এরপর সারাদিন হরনাথ তার কাজ নিয়ে মেতে থাকল। ঠিক সূর্য অস্তের আগে অরুণ বাড়ি ফিরে এলো। দেখল সে বিছানায় শুয়ে আছে। কি হয়েছে তোমার? জ্বর, খুব জ্বর। তা বাপের বাড়ি যাবে বলছিলে, যাবে কি করে? তুমি তো জ্বরে উঠতেই পারছো না। পারবো, তুমি গরুর গাড়ির ব্যবস্থা করো। অরুণ হরনাথের কথা মতো কাজ করে চলেছে। সে জানে কখন কি করতে হবে। অবশেষে রাত 8টা নাগাদ গরুর গাড়ি এলো। রুকমা ও অরুণ গাড়িতে চেপে বসল। রুকমা অনুভব করল সে অরুণের গায়ে হাত দিতে পারছে না। রুকমার সন্দেহ হলো, আচ্ছা দেখা যাক, সেও পিশাচিনি। ঠিক মাঝ বরাবর আসার পর একটা বড় মাঠ পড়ল। মাঠের ধারে একটা দিয়ে মাচা করা। অরুণ বলল, তুমি বসো, আমি একটু আসছি। রুকমার আগে ফুঁসতে লাগলো। কেন, তোমার এখানে কি দরকার? আর গাড়োয়াল বলল লণ্ঠন নেভাতে অসুবিধা হচ্ছে। অরুণ রুকমাকে গ্রাহ্য করল না, বরং গাড়োয়ালকে ডেকে নিয়ে চলল। রুকমা এক ঝলক হেসে বিড়বিড় করে বলল, আজ রাতটা তোমার শেষ রাত। রুকমা এবারে অস্বস্তি বোধ করতে লাগলো, তার কারণ অরুণ আর গাড়োয়ান এখনো আসেনি। সে গাড়ি থেকে নামতে যাবে, অমনি তার পায়ে যেন বিদ্যুতের মতো কিছু লাগলো। মনে হলো কেউ তাকে আটকে ফেলেছে। রুকমা আবার নামার চেষ্টা করলো, কিন্তু ফল বিপরীত। সে যা বোঝার বুঝে নিয়েছে, তবে তাকেই বধ করার জন্য এত সব আয়োজন। যখন দেখলো তার বাঁচার কোনো আশা নেই, সে নিরুপায়, তখন একটা গম্ভীর গলা ভেসে এলো, ছিদ্ররূপীণ মহামায়ে দিব্য তেজ সম্বনিতে ইষ্টদেবী শিখা মধ্যে তেজ বৃদ্ধি নিঃসংশয়। হাতে আতপ চাল, সর্ষে, সিঁদুর নিয়ে মন্ত্র বলতে বলতে চারিদিকে ছিটিয়ে দিচ্ছে হরনাথ। তার পেছনে 50 গ্রামবাসী হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে। সামনে অরুণ, তার চোখ ক্রোধে জ্বলছে। রুকমা অরুণকে দেখে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে বাঁচাও অরুণ, এরা আমাকে মেরে ফেলবে, আমি কিছু করিনি। শয়তানি, তোকে চিনতে আর আমার বাকি নেই। হরনাথ, ওকে মেরে ফেল। রুকমা হঠাৎ হেসে ওঠে। আচ্ছা, আমাকে মারবে? এত বড় সাহস তোর! এবার রুকমার পরিবর্তন হতে লাগলো। ধীরে ধীরে সেই পিশাচিনী রূপ ধারণ করল। পাগলের মতো হাসছে। হরনাথ চেঁচিয়ে উঠল, তোমরা আগুন লাগিয়ে দাও, জ্বালিয়ে দাও ওই ডাইনিকে। রুকমা এগোতে যাচ্ছিল, এমন সময়
কয়েকজন গ্রামবাসী তার গায়ে আগুন ধরিয়ে দিল। গারোয়ান গরুর গাড়িটার সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। দাউ দাউ করে জ্বলছে পেতনিটা আর বিকট চিৎকার করছে। অরুণের চোখে জল। সে কিছুক্ষণ স্থির থেকে জ্ঞান হারালো। সেই পিশাচিনী চলতে লাগলো অগ্নিপিণ্ডতে। কিছু সময় পর সব নিস্তব্ধ। রুকমার আত্মা বিনাশ হয়েছে। হরনাথ দুহাত জড়ো করে চোখ বুজে ইষ্টদেবীকে শেষবারের মতো প্রণাম জানালো। গ্রামবাসীরা কাঁধে করে বাড়ি পৌঁছে দিল হরনাথকে। সকালেই অরুণের জ্ঞান ফিরল। গতরাতে ডাক্তার এসেছিল, দেখে ঔষধ দিয়ে গেছে। এখন সে সুস্থ, কেবল হরনাথ অবিচলিত। অরুণ বলল, পাপ আত্মার বিনাশ হলো? হ্যাঁ, কিন্তু এখনো রহস্যের সমাধান হয়নি। তার মানে? রুকমার কাকাকে খবর দিয়েছি, ওকে দরকার। বেলার দিকে যখন দাওয়ায় বসে তারা আলোচনা করছে, তখনই এলো রুকমার কাকা রতনবাবু। কাকাকে খাতির করে বসিয়ে এক কাপ চা দিল অরুণ, তবে ভদ্রলোক আপত্তি করছিল। হরনাথ তার দিকে চেয়ে বলল, আচ্ছা, এবার আমাকে রুকমার ব্যাপারে খুলে বলুন। আপনি অনেক কিছু লুকিয়ে গেছেন, তার জন্যই এত বড় সর্বনাশ হতে চলেছিল। এতে লাভ লোকসানের কোনো প্রশ্ন নেই, বরং আপনি যদি সঠিক জবাব না দেন তাহলে আপনার নামে মামলা করব, কাঠগোড়ায় দাঁড় করাবো আপনাকে। আপনি কত বড় মিথ্যে বলছেন সেটা জানেন? আপনার একটা মিথ্যের জন্য কত লোকের প্রাণ গেছে সেটা জানেন? যদি ভালো চান সব বলুন। রতনবাবু চা খেতে খেতে দুঃখের সঙ্গে বলতে লাগলেন, ও আমার নিজের মেয়ে নয়। আমার দাদা ওকে কাপালিকের কাছ থেকে দত্তক নেয়। তখন ওর 6 বছর বয়স। আমার বড় মেয়ে তখন 9 বছর। আমার দাদা কাজের সূত্রে বাইরে থাকতো, তখনও আমার কাছেই থাকতো। ছোটবেলা থেকেই ও আলাদা প্রকৃতির। পড়াশোনা করতো না, ডান পিটে স্বভাবের। আর জীবজন্তু দেখলে তাদের গায়ে ছুঁচ ফুটিয়ে রক্ত বের করত। ওর যত বয়স বাড়তে লাগলো তত পাল্টে যেতে লাগলো। আর রক্ত দেখাটা ওর নেশা ছিল। মাঝে খরগোশ সিঁদুরের গায়ে ছুরি চালিয়ে তার রক্ত বের করত। লাল রক্ত দেখে ও খুব আনন্দ পেত। আমি তান্ত্রিক ওঝা অনেক দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। পাড়ায় ওর জন্য বদনামও ছিল। অবশেষে ঘটক জোগাড় করে ওর বিয়ে দিয়ে দিলাম অরুণের সাথে। ও দেখতে ভালো, তাই যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে। ভেবেছিলাম বিয়ের পর ভালো হয়ে যাবে, কিন্তু এইখানে এসে দেখছি আরো উন্মাদ হয়ে গেছে। দোষ আমার। আগে ভাগে সব স্বীকার করলে হয়তো এত লোকের প্রাণ যেত না। আপনি যদি আগে সব ঘটনা বলে দিতেন তাহলে সব ঠিকঠাক থাকতো। সে যাই হোক, এখন আর চিন্তা নেই, এবার সব ঠিক হয়ে যাবে। ভাগ্যিস তুই ছিলি ভাই, না হলে যে কি হতো তা ভগবান ছাড়া কেউ জানে না। সে যাই হোক, এবারে যে আমায় বাড়ি ফিরতে হবে, হাতে বেশি সময় নেই। রতনবাবু বললেন, আপনি চলে যাবেন? হ্যাঁ কাকাবাবু, বাড়িতে মা বাবা আছে, তারা চিন্তা করবে। আমি কি করব? তুই আবার বিয়ে কর, আবার নতুন করে সংসার কর। এবারে হরনাথ রতনের দিকে তাকালো। আচ্ছা, আপনার ছোট মেয়ের বয়স কত? ওর বিয়ের জন্য ভাবছেন কি? 22 হয়ে গেছে, কিন্তু পাত্র কোথায় পাবো? আমার একটা শেষ অনুরোধ রাখবেন, এতে আপনার অনুতাপ হবে আর পীড়িত জীবন থেকে মুক্তি পাবেন। কি অনুরোধ? না মানে
আপনার ছোট মেয়ের সাথে অরুণের বিয়ে দিন, সুখে থাকবে ওরা দুজনে। তাছাড়া সেদিন আমি আপনার বাড়ি গিয়েছিলাম, তখনই ওর কপালের দিকে তাকিয়ে চমকে উঠেছি, কারণ কয়েকদিনের মধ্যে ওর বিয়ের যোগ আছে। কিন্তু সেটা যে কীরকম হবে তা আশা করিনি। যাক, ভালোই হলো। রতনের চোখে জল। কি রে, তোর আপত্তি নেই তো? অরুণ হেসে বলল, না। নির্দিষ্ট দিনে হরনাথ দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে সমাপ্ত করে অরুণের কাছে বিদায় নিল। হরনাথ তান্ত্রিক।